ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। গত পর্বে আমি আলোচনা করেছিলাম কিভাবে আপনি খুব সহজেই শুধুমাত্র প্লেন ভাড়া দিয়ে জাপান যেতে পারবেন। ওই ভিডিওটি যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওর ডিসক্রিপশনে আমি ওই ভিডিও লিঙ্কটি দিয়ে থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। ইচ্ছা করলে আপনি যেতে পারবেন শুধুমাত্র প্লেন ভাড়া খরচ করে। আমি ওই ভিডিওর মধ্যে যেটা আলোচনা করেছি কীভাবে আপনি শুধুমাত্র প্লেন ভাড়া খরচ করে জাপান যেতে পারবেন। কারণ জাপান যাওয়ার অনেকের ইচ্ছা থাকে, উন্নত রাষ্ট্রে যাওয়ার অনেকের ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে, তো সঠিক গাইডলাইন না থাকার জানার কারণে যেতে পারে না। তো ওই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনি যদি চেষ্টা করেন তাহলে জাপান যেতে পারবেন। যাই হোক, আজকে আলোচনা করব জাপান যে আমরা কোথায় থাকলাম, কোথায় কোথায় ঘুরলাম, কি করলাম, যেটা আপনার সাথে শেয়ার করব। একটা বিষয় হলো, জাপান একটা যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র ছিল। অর্থাৎ নাগাসাকি হিরোশিমায় যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল, সেই অবস্থা থেকে 1945 সালে নাগাসাকিতে হিরোশিমাতে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল, সেই একটা যুদ্ধ বিধ্বস্ত একটা ধ্বংস রাষ্ট্র কীভাবে এত উন্নত রাষ্ট্র হলো সেটি বলাই বাহুল্য। জাপান কমিটমেন্ট করেছিল যে তারা একদিন উন্নত রাষ্ট্রে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, এবং তারা দাঁড়িয়েছে। জাপান নিজের চোখে না দেখলে বোঝা যায় না যে জাপান কতটা উন্নত রাষ্ট্র। যাই হোক, তো আমাদেরকে যে সমস্ত রুম দেওয়া হয়েছিল, এটি একটি 5 স্টারের ফ্যাসিলিটিস রুমটি ছোট, কিন্তু রুমের যে ফ্যাসিলিটিস সেটা মানে না দেখলে বিশ্বাস করা যায় না। সবচেয়ে বড় বিষয় ছিল সেটা হলো, যেমন আমাদের দেশের প্রেক্ষাপটে আপনি যদি রুমে থেকে বেরিয়ে যান তাহলে কিন্তু আপনি রুমের যে বিভিন্ন বৈদ্যুতিক লাইন, আপনি হয়তো টিভি চালু রাখছেন, ফ্যান চালু রাখছেন, এসি চালু রাখছেন, মোবাইল চার্জ দিচ্ছেন, টিভি চলতেছে, বন্ধ হয়তো আপনি না করে বাইরে যেতে পারবেন। কিন্তু জাপানে কিন্তু এরকম সিস্টেম না। আমরা যেখানে ছিলাম, অর্থাৎ এওটিএসের যে হোটেল ছিল, সেখানে যে আমাদেরকে থাকার ব্যবস্থা করা হয়েছিল, সেখানে আমাদেরকে মানে একটি মাত্র চাবি দেওয়া হয়েছিল। সেই চাবি দিয়ে আমরা প্রবেশ করি, রুমের ভিতরে যাই, আবার যখন বের হয়ে আসি, কারণ ওই চাবির এমন একটা সিস্টেম ছিল যে একটা বৈদ্যুতিক কানেকশনের সাথে একটা সিস্টেম করা ছিল। অর্থাৎ আমি রুমের ভিতরে যাওয়ার পরে ওই চাবিটা আমি ওইখানে যদি রাখি তাহলে লাইন চলবে। আবার যখন আমি বাইরে বেরিয়ে যাব, তো বেরিয়ে গেলে আমাকে অবশ্যই চাবি নিয়ে যেতে হবে। বাইরে যাওয়ার সময় আমরা ওই চাবিটা নিয়ে যাব, রুমের ভিতরে সমস্ত বৈদ্যুতিক লাইন অফ, অর্থাৎ বিপদ ঘটার সম্ভাবনা নাই। কারণ আমরা অনেকেই ফ্যান ছেড়ে রেখে চলে যাই, টিভি রেখে চলে যাই, চার্জ দিয়ে চলে যাই, অনেক সময় দুর্ঘটনা ঘটে। কিন্তু ওইখানে ওরা করছে কি, অর্থাৎ পোকায়োকা দুর্ঘটনা যাতে না ঘটে তার আগেই ব্যবস্থা করে রাখা। কারণ আপনি বাইরে যাবেন, বাইরে যাওয়ার সময় তো আপনি চাবি নিয়ে যাবেন, তো চাবি নিয়ে গেলে তো ইলেকট্রিক কানেকশন ডিসকানেক্ট থাকে, কীভাবে আর দুর্ঘটনা ঘটবে, বিষয়টা এরকম। যাই হোক, তো ছোটো একটা রুমের মধ্যে আমাদের অনেক ফ্যাসিলিটিস ছিল। জাপানে কিন্তু সন্ধ্যা 7:30 8টার মধ্যে রাতের খাবার শেষ হয়ে যায়। আপনি যদি 9টায় যান খাবার পাবেন না। আবার সেরকম দুপুরের খাবার 12:30 থেকে 1:30, ঠিক আছে। তারপরে আবার সকালের নাস্তা 6:30 থেকে 7:30 8টার মধ্যে শেষ। তারপরে দুপুরের খাবার 12:30 থেকে 1:30, সর্বোচ্চ 2টার মধ্যে শেষ। আর রাতের খাবার 7:30 8টা 8:30টার মধ্যে শেষ। তো আমরা মাঝে মাঝে বাইরে যেতাম, বাইরে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম, সেখান থেকে দেরি হয়ে গেলে আমাদের বাইরে থেকে কিনে খাবার খেতে হতো, কারণ 8:30টার পরে কোনো খাবার পাওয়া যেত না। জাপানে আমরা যে কোয়ালিটির উপরে ট্রেনিং করতে গেছিলাম, সেই ট্রেনিংটার নাম ছিল কিউসিটিসি ট্রেনিং, অর্থাৎ কোয়ালিটি কন্ট্রোল ট্রেনিং কোর্স। একটা লম্বা একটা ট্রেনিং, এখানে আমাদেরকে 22 দিন থাকতে হয়েছে, এবং আমরা একটা ইফেক্টিভ ট্রেনিং ছিল। সেখানে কোয়ালিটি কীভাবে মেনটেন করতে হয় একটু যেটা আমাদেরকে দেখাইছে। আমার একটা চ্যানেল আছে কোয়ালিটি ল্যাব, সেই চ্যানেলে আমি বিস্তারিত, সেখানে প্রায় 15-20টা ভিডিও আছে সেই ট্রেনিং সম্পর্কিত, আমি সেখানে আলোচনা করছি। সেখানে আপনার ইচ্ছাগুলো দেখে নিতে পারেন। যাই হোক, চ্যানেলের লিঙ্কটি সেখানে আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারেন। যাই হোক, তো আমাদের সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ট্রেনিং হতো, সপ্তাহে 2 দিন বন্ধ ছিল। আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে যেতাম। যেমন আমাদের ওই ওসাকাতে যেখানে ছিলাম, নাম্বা নামে একটা শহর ছিল, আমরা সেখানে একদিন বেড়াতে গেলাম। একটা বিষয় হলো যে জাপানে 22 দিন ছিলাম, 22 দিনের মধ্যে কোথাও একটা আপনার ইটের গুঁড়া বা পাথরের টুকরা রাস্তার সাইডে চোখে পড়ে নাই। জাপানে তো কোনো আপনার পাবলিক পরিবহন বলতে, ট্রান্সপোর্ট বলতে সেই মেট্রো রেল, বুলেট ট্রেন কিন্তু আপনার মাটির উপর দিয়ে চলে, আর হলে মেট্রো রেলগুলো কিন্তু মাটির নিচ দিয়ে। আর কোনো বাস টাস নাই। আপনি এমনি চার্টার্ড বাস নিতে চাইলে নিতে পারবেন, কিন্তু কোনো বাস কিন্তু পাবে না। গণপরিবহন বলতে কোনো বাস নাই, প্রত্যেকেরই প্রাইভেট কার আছে। আর সাইকেল চালায় অনেকেই দেখছি আমরা, সাইকেল চালায় মহিলারা, ছেলেরা, এরা সাইকেল চালায়।
সাইকেলের মধ্যে ছোটো ছোটো বাচ্চা, একটা বক্স থাকে, বক্সের মধ্যে ছোটো ছোটো বাচ্চা থাকে। যাই হোক, আমরা এটা লক্ষ্য করছি। তো জাপানে যাওয়ার পরে আমরা খাবার অত্যন্ত ব্যয়বহুল। সেখানে আমরা যে খাবার খেতাম, আমাদের যে ক্যাফেটেরিয়া যে ধরনের খাবার দেওয়া হতো, এই সুবিধা লক্ষ্য করুন যে এই খাবারগুলো আমাদের দেওয়া হতো, এইগুলো খাবার যদি আমরা বাইরে খেতে চাই আমাদেরকে মিনিমাম বাংলাদেশি টাকায় 5 থেকে 6 হাজার টাকা লাগবে। কারণ আমাদেরকে একদিন আমরা বাইরে বেড়াতে গেছিলাম, দুপুরে আমরা খাবার সুযোগ পেয়েছিলাম না, আসার সুযোগ পেয়েছিলাম না, বাইরে খেয়েছিলাম। আমরা একদিন একটা নেপালি এবং একটি ইন্ডিয়ান হোটেলে খাবার খেয়েছিলাম, শুধুমাত্র খিচুড়ি আর গোস্তর কারি দিয়ে, বিফ কারি দিয়ে খাবার খেয়েছিলাম। সেখানে আমাদেরকে প্রায় 900 থেকে 1000 টাকা বিল আসছিল, সামান্য কিছু খিচুড়ি এবং সামান্য একটু গরুর গোস্ত। যাই হোক, তা আমাদেরকে যেভাবে খাবার প্রোভাইড করা হতো, মানে অফুরন্ত খাবার, আপনি আনলিমিটেড, আপনি যত খাবার খেতে পারেন। এই ছবিতে লক্ষ্য করুন, সকাল দুপুর রাতে যে খাবার দেওয়া হয়েছিল আমি ছবিতে দেখাচ্ছি। যাই হোক, এগুলো খাবার খেতে অনেক ব্যয়বহুল, অনেক টাকা লাগতো। যাই হোক, তো খাবারে কোনো ভেজাল নেই। আমরা এত খাবার খেতাম, কিন্তু আমাদের কোনো পেট খারাপ হতো না, কোনো গ্যাসের সমস্যা হতো না। তো আমরা একদিন চিন্তা করলাম যে আমরা যাবো, সেই বুলেট ট্রেনে যাবো আমরা। তো ওখান থেকে আমাদের ট্রেনিংয়ের পার্ট ছিল, আমরা যেতাম এই টয়োটা প্রোডাকশন ফ্লোর আছে যে, সেখানে আমাদের ট্রেনিংয়ের একটা পার্ট ছিল, সেখানে আমরা টয়োটা প্রোডাকশন ফ্লোরে গেলাম। তো টয়োটা গাড়ি কীভাবে তৈরি করে আমাদেরকে A to Z দেখানো হলো, ব্রিফ করা হলো। তারপর আমরা ইউসা কর্পোরেশন, অর্থাৎ যারা ব্যাটারি তৈরি করে, যে এমন মানের ব্যাটারি, যে মহাকাশে যে বিভিন্ন যান যায়, সেই যানের যে ব্যাটারি, এই কোয়ালিটি সম্পন্ন ব্যাটারি তারা তৈরি করে। সবচেয়ে বড় বিষয় হলো যে যারা প্রোডাকশন করে তারাই কোয়ালিটি দেখে, সেখানে আলাদা কোনো কোয়ালিটির লোক নেই। এটা হলো একটা বড় বিষয়। তো যাই হোক, কোনো শব্দ নেই, কিছু নেই, সব খালি কাজ করে তারা, কোনো নাই, কোনো অবসর সময় নেই। জাপানে একটা জিনিস দেখছি যে আমাদের দেশে যেমন দোকানে গালগপ্প করে, চার স্টলে মানে অলস সময় কাটায়, জাপানে আমরা 22 দিন ঘুরে দেখছি যে কোনো একটা লোক একটা দোকানের পাশে দাঁড়িয়ে কথা বলতেছে বা চা খাইতেছে, গালগপ্প করতেছে, মানে অযথা সময় নষ্ট করতেছে, সেরকম আমাদের চোখে পড়ে নেই। তাছাড়া একটা বিষয় হলো, পুরো জাপানটাই 5S দিয়ে করা। অর্থাৎ আমরা যে এত জায়গায় ভিজিট করেছি, যেমন কিয়োটো গেছি, কিয়োটো হলো জাপানের পুরাতন রাজধানী। তারপরে অ্যাকুয়ারিয়াম দেখতে গেছিলাম, তারপরে ইউনিভার্সাল ট্রুথ আমরা দেখতে গেছিলাম। সেখানে আমরা দেখেছি যে কোনো একটা জায়গায় কোনো একটা জিনিস এলোমেলোভাবে ছড়াছিটা পড়ে রয়ে নেই। আর আমাদের দেশে কি তার উল্টা চিত্র, মানে এখানে যেখানে সেখানে এটা সেটা জিনিস ছড়াছিটা পড়ে আছে, কোনো নেই। অর্থাৎ পুরো জাপানটাই 5S দিয়ে করা। তো জাপানে একটা বিষয় আছে যে এডওয়ার্ড ডেমিং, যে কোয়ালিটি গুরু এডওয়ার্ড ডেমিং, উনি কিন্তু 1920 সালে উনি কিন্তু জাপানে প্রায় 20,000 ইঞ্জিনিয়ারকে ট্রেন আপ করছিল। তো ওনার কিন্তু বিশাল একটা অবদান আছে জাপানকে এই অবস্থায় আনার জন্য। সেই এডওয়ার্ড ডেমিংয়ের বাড়ি ছিল আমেরিকাতে, উনি আসছিল জাপানে এসে উনি প্রায় 20,000 লোককে ট্রেনিং করাইছিল। এটাও কিন্তু একটা বড় একটা বিষয় যে জাপানের কোয়ালিটি এবং আজকের যে জাপান, এটার কিন্তু তার বিশাল একটা ভূমিকা ছিল। পরবর্তীতে তিনি ওই এডওয়ার্ড ডেমিং কিন্তু মানে কোয়ালিটির সবচেয়ে যে বড় পুরস্কার ম্যালকম ব্রিজ পুরস্কারে ভূষিত করা হয়েছিল। তো যাই হোক, তো আমরা জাপানে সেই টয়োটা প্রোডাকশন ফ্লোর ভিজিট করলাম, তারপরে ইউসা কর্পোরেশন ভিজিট করলাম, তারপরে ইউনিভার্সাল ট্রুথ, এই ছবিতে দেখেন আমরা ইউনিভার্সাল ট্রুথের ভিতরে কী ধরনের মানে রাইডার আছে সেগুলো দেখলাম। তারপরে অ্যাকুয়ারিয়ামে গেলাম, অ্যাকুয়ারিয়ামে কী জিনিস দেখলাম ছবিতে লক্ষ্য করতেছেন। তো এইভাবেই মোটামুটি আমরা 22 দিন ঘোরাফেরা করে বিশাল একটা অভিজ্ঞতা নিয়ে পরে আমরা জাপানের থেকে চলে আসলাম। তো এখন এই যে জাপানে আমরা যে ট্রেনিং করলাম, ট্রেনিংয়ে আমাদের যে স্যারেরা ছিল, প্রত্যেকটি ইউনিভার্সিটির বড় বড় স্যার, একটা বিষয় যে সময়ের প্রতি তাদের যে এত নিষ্ঠা, এই 22 দিনে কোনো একটা টিচার কোনো একটা সেশনে 1 সেকেন্ড দেরি হয় নাই। ঠিক 5 থেকে 7 মিনিট 10 মিনিট আগে তারা সেশন শুরু করছে। আমাদের সেশন শুরু হইতো আপনার 9টায়, 11:30-11টার দিকে একটা ব্রেক দেওয়া হইতো। তারপর আমরা আবার ব্রেকের পর আবার ট্রেনিং করতাম, ট্রেনিং করার পরে আবার আমরা লাঞ্চে যেতাম, লাঞ্চে যাওয়ার পরে ঠিক যথাযথ সময়ে আমরা ট্রেনিংয়ে চলে আসতাম। আমাদের মধ্যে লক্ষ্য করেছি যে পাকিস্তানিরা ছিল, তারা কিন্তু এই ট্রেনিংয়ের সময় মতো আসে নাই, 2-1 দিন তারা মিস করছে। অথচ কোন একটা ট্রেনার, কোন একটা টিচার কিন্তু ট্রেনিংয়ে কোন একটা দিন 1 সেকেন্ডের জন্য তারা লেট করে নাই। অতএব তারা কতটা সময়ানুবর্তিতা বা কতটা সময়ের প্রতি নিষ্ঠাবান। তো যাই হোক, তো ওদের কথা বলে লাভ নেই, কারণ আরেকটা জিনিস লক্ষ্য করছি আমরা যে ওরা খুবই ফ্রেন্ডলি। আমরা যে এটিএস ছিলাম, কাঞ্চা কৃষি সেন্টারে ছিলাম, পাশেই ছিল একটা মানে এওয়ান শপিং মল, যেমন আমাদের যেমন যে আপনার আড়ং আছে, ওদেশে এরকম একটা শপিং মলের নাম হলো এওয়ান শপিং মল। মানে পুরো জাপান ধরেই ওদের অনেক ব্রাঞ্চ আছে। তো
সেইখানে আমরা কেনাকাটা করতাম, যাইতাম। সেখানে ওরা যে এতটা হেল্পফুল, মানে খুবই ওরা মানে ফ্রেন্ডলি আর কি। তারা কোনো কিছু জিজ্ঞেস করলে তারা হেল্প করতো। তো কোনো একটা জিনিস আমি মানে চা পরে যদি না পাই, ওরা করতো কি, সেই গুগল ম্যাপ দিয়ে ওর সেই ট্যাব দিয়ে ওর যে মালিক আছে সেই মালিককে পর্যন্ত জানাইতো যে এরকম একটা কাস্টমার আসছে, এই জিনিসটা পাওয়া যাচ্ছে না, সেটা কোথায় আছে বা কী আসি বিষয়। তো সেই মানে সেল করতে হবে। এই যে একটা অ্যাটিচিউড, মানে কেমন যেন একটা এমন একটা ফ্রেন্ডলি মানে বিহেভিয়ার কাস্টমারের সাথে মানে ভাবাই যায় না। আর আমাদের দেশের প্রেক্ষাপটে কী হয়, মানে তার উল্টা আর কি। তো এরকম অনেক মানে করুণ অভিজ্ঞতা হয়েছে। আর জাপানে কিন্তু ট্রেন স্টেশনগুলো কিন্তু আপনার সেই যে মেট্রো রেলগুলো কিন্তু মাটির নিচ দিয়ে। তো এখানে এমনভাবে দেওয়া আছে যে সব কিছু সুন্দর করে লেখা আছে, জাপানি ভাষায় দেওয়া আছে, ইংলিশ ভাষায় দেওয়া আছে। আর আপনি যদি জিজ্ঞেসও করেন তাহলে ওরা খুব হেল্প করে, ভালো করে বলে দেয়। আর ট্রেন স্টেশনে কিন্তু কোনো, আমাদের দেশে যেমন আপনার অনেক লোক কাজ করে, ওদের দেশে কিন্তু কোনো লোক নেই। ট্রেন স্টেশনে একটা করে লোক, অর্থাৎ কারণ সেখানে ট্রেন টিকিট কাটার জায়গা আছে, অটো মেশিন, সেখানে আপনি টাকা দিবেন, আপনার গন্তব্যস্থানে প্রেস করবেন, আপনার টিকিট দিয়ে দিবে। ঠিক আমাদের দেশে যেমন মেট্রো রেল এরকম। তো এটা তো মেট্রো রেলের তো জাপানির তো প্রযুক্তি, তাই না? তো এখানে যেমন অনেক লোক কাজ করে, ওখানে কিন্তু সেরকম কোনো লোক নাই, একজন লোক। তো আর আমাদের দেশে যেমন যে ভাঙটি টাকা থাকে না, ভাঙটি টাকা না থাকার কারণে আমাদেরকে অন্য জায়গায় যেতে হয়, ও দেশে কিন্তু সেরকম না। সেখানে আপনার অবদস্ত ভাঙটি টাকা দেওয়া থাকে, অর্থাৎ কাস্টমার যেন ডিসস্যাটিসফ্যাক্টরি না হয়। তো আমি এতদিন যে ছিলাম, আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে গেছি, আমরা কোনো দিন ওই পাইনি যে ভাঙটি টাকা নেই, এরকম আমরা পাইনি। তো এরকম কথা বলে অনেক মানে এই কথাই বলা যাবে। তো আর কিছু বিষয় শেয়ার করলাম। তো আপনারা যদি ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তীতে আমি যখন ভিডিও আপলোড করি তখনই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমি যে সমস্ত ভিডিওগুলো করব অত্যন্ত ইনফরমেটিভ ভিডিও, এবং আপনারা যদি বাইরে যেতে চান, এটা হয়তো জাপানের কথা বললাম, এরপরে আমি হয়তো বিভিন্ন দেশে যাব, আমার যাওয়ার সুযোগ হচ্ছে, সেগুলো আমি শেয়ার করব। আপনারা খুব সহজে সেগুলো গাইডলাইনগুলো ফলো করে আপনি যেতে পারবেন। তো যাই হোক, আজ আলোচনা এ পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।